টাইম ট্রাভেল। এটা কারো কাছে আর অপরিচিত কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে নির্মিত ভিন্ন ভিন্ন ভাষার হাজার হাজার মুভি সিরিজের বদৌলতে আমরা সবাই জানি টাইম ট্রাভেল কী। বিজ্ঞানীরা টাইম ট্রাভেল নিয়ে বেশ কিছু থিওরি এবং প্যারাডক্স তৈরি করেছেন। বাস্তবতা যদিও এখনও সম্ভব হয়নি, তবে ফিকশনাল এই বিষয়টি নিয়ে অনেক অনেক কন্টেন্ট নির্মিত হয়েছে, যেখানে জার্মান সিরিজ ডার্ক দর্শকদের মাঝে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিল। তবে বলুন তো, বাংলাদেশে টাইম ট্রাভেল কনসেপ্টটি নিয়ে নির্মিত হয়েছে এমন কোনো নাটক, টেলিফিল্ম, মুভি কিংবা সিরিজের নাম আপনি জানেন কি না? হয়তো ভেবে খুঁজেই পাবেন না। ইউটিউব ঘেটে বিগত কয়েক বছরে এই বিষয় নিয়ে নির্মিত হয়েছে এমন 2-4টি নাটক যদিও পেয়ে যাবেন, কিন্তু যে টেলিফিল্মটি নিয়ে আজকে কথা বলবো সেটা এসেছিল এখন থেকে 9 বছর আগে, 2016 সালে। জি, 2016 সালে মাছরাঙা টেলিভিশনে একটি টেলিফিল্ম প্রচারিত হয়েছিল, নাম আয়না রহস্য। বলা যায় বাংলাদেশে প্রপার টাইম ট্রাভেল নিয়ে নির্মিত সর্বপ্রথম এবং আমার মতো সবচেয়ে চমৎকার একটি টেলিফিল্ম আয়না রহস্য। টেলিফিল্মটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ময়ূখ বাড়ি। এই ভিডিওতে আমরা আয়না রহস্য টেলিফিল্মটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। একজন বাবা তার ছোট্ট ছেলে মেয়েকে গল্প শোনাচ্ছে, যেই গল্পে রয়েছে রাজপুত্র, রাজকন্যা, জাদু এবং রহস্য। গল্পের রাজপুত্র বা মূল চরিত্রের নাম আরাফাত, আর রাজকন্যা অরণি। শুরুতে আরাফাত এবং তার দাদুর সাথে আমরা পরিচিত হই। তার দাদু তাদের ঘরে থাকা আয়না সম্পর্কে আরাফাতকে বলে, এটি 8-10টি সাধারণ আয়নার মতো নয়। এই রহস্যময় আয়না তার দাদুর আপনজনকে তার কাছে ফিরিয়ে দিয়েছিল। এরপর তিনি আয়নার ক্ষমতা সম্পর্কে আরও কিছু বলতে চাইলেন, কিন্তু তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং মারা গেলেন। আরাফাত তার আপনজন বলতে একমাত্র দাদুই ছিলেন। তাকে হারিয়ে একা হয়ে পড়ে আরাফাত। দাদুকে হারানোর কষ্ট কাটিয়ে বেশ কিছু সময় পর আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে আরাফাত। এরপর তার জীবনে আগমন ঘটল অরণ্যির। প্রথম দেখার ভালো লাগা থেকে আস্তে আস্তে সৃষ্টি হওয়া বন্ধুত্বকে ভালোবাসায় রূপ দিতে নিজের মনের কথা চিঠিতে লিখল আরাফাত। পরদিন আরাফাত ক্যাম্পাসে যায় অরণিকে চিঠি দিতে। তার সাথের জুনিয়র স্বপ্নিলকে সে জানালো আজকে সে অরণিকে চিঠি দিবে। বৃত্ত নামের এক ছেলে অরণির কাছে এসে আরাফাতের কথা কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু তখনই তার হাতের বইগুলো পড়ে যায় এবং অরণি তার কথা না শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অরণি এবং আরাফাত দাঁড়িয়ে কথা বলছিল, তখন সেখানে বৃত্ত এসে আরাফাতকে দেখে বিস্মিত হয়ে বলে, আপনি এটা করতে পারলেন? আমার সাথে এভাবে মজা নিলেন? ভালোই, আমি গেলাম, আল্লাহই আপনার বিচার করবে। বৃত্তের এই কথা বলার কারণ আরাফাত, অরণি এবং আমরা কেউই বুঝতে পারলাম না। তবে এই দৃশ্যটা মনে রাখবেন, ঘটনায় পরে কাজে দিবে। এরপর অরণি বাসায় যেতে চাইল। আরাফাত তাকে এগিয়ে দিতে হাঁটতে হাঁটতে অরণির সাথে তার বাসার সামনে আসে। অরণি বলে সামনের বিল্ডিংটার 3য় তলায় সে থাকে। এরপর ব্যাগ থেকে আরাফাতকে একটা চকলেট বের করে দিল এবং আরাফাতও অরণিকে তার লেখা চিঠিটা দিল। অরণি বাসার ভিতরে চলে যাওয়ার পর আরাফাত সাইকেল নিয়ে ফেরার সময় সাইকেলের চেনে সমস্যা দেখা দেয়। সে সেটা ঠিক করতে থাকে। এমন সময় হঠাৎ অ্যাক্সিডেন্টের শব্দ শোনে আরাফাত। তাকিয়ে দেখে অরণি অ্যাক্সিডেন্ট করেছে। দৌড়ে গেল তার কাছে, কিন্তু অরণি আর নেই, সে মারা গেছে। প্রিয়জনকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছে আরাফাত। রাতে বাসায় ফিরে অনেক কেঁদেছে সে। কাঁদতে কাঁদতে হঠাৎ তার চোখ যায় দাদুর রেখে যাওয়া আয়নাটার দিকে। আয়নার কাছে দাঁড়িয়ে তার মনে পড়ল দাদুর বলে যাওয়া শেষ কথাগুলো। এই আয়না আর 10টা সাধারণ আয়নার মতো নয়। এই আয়না আমার আপনজনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই আয়নাতে জাদু আছে। আরাফাত আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আয়না তার কাছে তার আপনজনকে ফিরিয়ে দিতে পারবে কিনা। এখান থেকে মূল রহস্যের গল্প শুরু। আয়না আরাফাতের প্রতিচ্ছবি ধারণ করে তার সাথে কথা বলতে শুরু করে। আরাফাত আয়নাটার এই অবস্থা দেখে চমকে গেল। আয়না তাকে এটা অযৌক্তিক রহস্যময় ঘটনা বলে জানালো, যার কোনো উত্তর নেই। আরাফাত এবার নিজের প্রতিচ্ছবি অর্থাৎ আয়নার কাছে জানতে চায় তার অরণিকে আয়না ফিরিয়ে দিতে পারবে কিনা। আয়না উত্তর দেয় মৃত মানুষকে আর জীবিত করা যায় না, তবে তার মৃত্যুর আগে যদি চেষ্টা করা হতো তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। আরাফাত জানায় অরণির মৃত্যুর আগে অরণিকে বাঁচানোর মতো কোনো সুযোগ বা সময় সে পায়নি। আয়না বলে সে আরাফাতকে অতীতে যাওয়ার সুযোগ করে দিবে। আরাফাতকে অরণির মৃত্যুর সময়ের আগে অতীতে পাঠানো হবে এবং সে অরণিকে বাঁচানোর জন্য মোট 3বার অতীতে যাওয়ার সুযোগ পাবে। তবে কাজটা করতে হবে কিছু শর্ত মেনে। আরাফাত এতে রাজি হয়। এবার আয়না তাকে শর্তগুলো বুঝিয়ে বলে। শর্ত 1, আরাফাতকে এই আয়নার ভিতর দিয়ে অতীতে পাঠানো হবে। আয়নার জগৎ বাস্তবের জগতের থেকে কিছুটা ভিন্ন, অর্থাৎ পুরোপুরি উল্টো। শর্ত 2, আরাফাত অতীতে যাবে নতুন এক আরাফাত হয়ে, অর্থাৎ সেই সময়ের আরাফাতও ওখানে উপস্থিত থাকবে। আর ওই সময়ের আরাফাত যদি কোনোভাবে তাকে সেখানে দেখে ফেলে তাহলে তার টাইম ট্রাভেল ওখানেই শেষ এবং সে চিরতরে এই আয়নার মধ্যে বন্দী হয়ে যাবে। শর্ত 3, অরণির মৃত্যু হয়েছে দুপুর 1টায়।
আরাফাতকে যে 3বার অতীতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, তার মধ্যে প্রথমবার তাকে অরণির মৃত্যুর 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আগে, দ্বিতীয়বার অরণির মৃত্যুর 40 মিনিট আগে এবং তৃতীয়বার অরণির মৃত্যুর 20 মিনিট আগে পাঠানো হবে। এর মধ্যেই তাকে অরণিকে বাঁচাতে হবে। আরাফাত সব শর্তে রাজি হয়। এরপর আয়নায় থাকা আরাফাতের প্রতিচ্ছবি হাত বাড়িয়ে দেয় এবং আরাফাতকেও নিজের হাত বাড়াতে বলে। আয়নায় হাত স্পর্শ করার সাথে সাথে অরণির মৃত্যুর 1 ঘন্টা আগের স্মৃতিগুলো তার মনে পড়ে এবং সে অরণির মৃত্যুর ঠিক 60 মিনিট আগে পৌঁছে যায়। অতীতে পৌঁছে বাসা থেকে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আরাফাত। রাস্তায় এসে দেখে সবকিছুই উল্টো। উল্টো পাশে গাড়ি চলছে, সব লেখাও উল্টো দেখাচ্ছে। ভার্সিটি গিয়ে সে দেখে সেই সময়ের আরাফাত জুনিয়র স্বপ্নিলের সাথে বসে কথা বলছে। এই দৃশ্য আমরা আগেই দেখেছি। তার থেকে সে নিজেকে লুকিয়ে রাখে। একটু পর সে অরণিকে দেখতে পায়, কিন্তু নিজে গিয়ে সরাসরি কথা বলতে পারে না, কারণ সেই সময়ের আরাফাত তাকে দেখে ফেলতে পারে। তাই সে বৃত্ত নামের একটা ছেলের কাছে সাহায্য চায়। তাকে বুঝিয়ে বলে অরণিকে ডেকে অ্যাডমিন বিল্ডিংয়ের পিছনে নিয়ে আসতে। সে সেখানে অরণির জন্য অপেক্ষা করবে। অনেকক্ষণ অপেক্ষার পরও অরণি আসলো না। কিছুক্ষণ পর সেখানে বৃত্ত আসলো। আরাফাত তাকে ডেকে জিজ্ঞেস করলো অরণি কোথায়। বৃত্ত বলে, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আরাফাতের আজকের দিনের ঘটনা মনে পড়ে। যখন সে অরণির সাথে দাঁড়িয়ে কথা বলছিল, তখন বৃত্ত সেখানে তাহলে অরণিকে ডাকতে এসেছিল। কিন্তু যেহেতু অতীতের প্রথম আরাফাত সেখানে উপস্থিত ছিল, তাই বৃত্ত ভেবেছিল আরাফাত তার সাথে মজা নিচ্ছে। এজন্যই সে বলেছিল, আমার সাথে এভাবে মজা নিলেন, আল্লাহই আপনার বিচার করবে। এবং এখন বোঝা যায় যে এই আরাফাতের জন্য নাটকের প্রথম দিকে বৃত্ত অরণির কাছে গিয়ে আরাফাতের কথা কি যেন বলতে চাচ্ছিল। এরপর আরাফাত স্বপ্নিলকে দেখে। তাকে আড়ালে নিয়ে এসে জিজ্ঞেস করে অরণিকে দেখেছে কিনা। স্বপ্নিল বলে 5-10 মিনিট আগে তো আরাফাত নিজেই অরণিকে নিয়ে চলে গিয়েছিল। আরাফাত তাকে বলে তার খুব তাড়াতাড়ি অরণির বাসার সামনে যেতে হবে। স্বপ্নিল বলল সেও সেদিকেই যাবে, তাহলে তার গাড়িতে করে আরাফাতকে অরণির বাসার সামনে নামিয়ে দিবে। তবে সে 2 মিনিটের জন্য একটা কাজ সারতে যাবে, তাই গাড়ির চাবি আরাফাতকে দিয়ে তাকে গাড়িতে বসে অপেক্ষা করতে বলল। অনেকক্ষণ অপেক্ষা করার পরে স্বপ্নিল না আসায় সে ফোন বের করলো তাকে কল দেওয়ার জন্য, কিন্তু ফোন স্ক্রিনে সব লেখায় উল্টো দেখাচ্ছিল। তাই কাছেই রাখা একটা বাইকের আয়নায় দেখে স্বপ্নিলের নাম্বারে কল দিল। স্বপ্নিল ফোন ধরছে না। বেশি দেরি হয়ে যাচ্ছিল দেখে স্বপ্নিলের জন্য আর অপেক্ষা না করে আরাফাত গাড়িতে উঠল। নিজেই গাড়ি চালিয়ে অরণির বাসার সামনে যাবে। গাড়িতে উঠে দেখলো সবকিছুই উল্টো। গাড়ির ব্রেক ডান দিকে, অ্যাক্সেলেটর বাম দিকে এবং গাড়ির গিয়ার হাতের ডানে। সবকিছু বুঝে নিয়ে এসে চলল অরণির বাসার দিকে। বাসার কাছাকাছি গিয়ে দেখলো অতীতের আরাফাত সাইকেলের চেইন ঠিক করছে। তার থেকে মুখ লুকিয়ে গাড়ি নিয়ে আর একটু সামনে যেতেই হঠাৎ গাড়ির সামনে অরণি দৌড়ে আসা অ্যাক্সিডেন্ট হলো। অতীতের আরাফাত তাকে দেখে ফেলবে, তাই তাড়াতাড়ি সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসলো। এর মানে হচ্ছে আরাফাতের গাড়িতে অরণির অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আরাফাত আবার আয়নার মুখোমুখি হলো। আয়নাকে জানায় সে দ্বিতীয়বার অতীতে যেতে চায়। যেহেতু ওই গাড়িটা দিয়ে অরণির মৃত্যু হয়েছে, তাই সে যেভাবেই হোক সেই গাড়িটা অরণির বাসার সামনে যাওয়া থেকে আটকাবে। আরাফাতকে দ্বিতীয়বারের মতো অর্থাৎ অরণির মৃত্যুর ঠিক 40 মিনিট আগে অতীতে পাঠানো হবে। আয়নায় হাত স্পর্শ করে অরণির মৃত্যুর 40 মিনিট পূর্বে সমস্ত স্মৃতি মনে করে অতীতে পৌঁছালো আরাফাত। বাসা থেকে বেরিয়ে ভার্সিটি যাওয়ার পথে রাস্তায় একটা লোহার গেটের সাথে বাড়ি লেগে কপালে সামান্য আঘাত পেল আরাফাত। ক্যাম্পাসে পৌঁছানোর সাথে সাথেই তার দেখা হলো স্বপ্নিলের সাথে। তার মাথায় আঘাত দেখে স্বপ্নিল পকেট থেকে ব্যান্ডেজ বের করে মাথায় লাগিয়ে দিল। আরাফাত তখন জানতে চাইল স্বপ্নিলের গাড়ি কোথায়। স্বপ্নিল জানায় সে আজকে গাড়িটা ভার্সিটির বাইরে পার্ক করেছে। স্বপ্নিল নিজের ফোনটা আরাফাতের পাশে রেখে তাদের দুজনের জন্য চা আনতে গেল। এই সময় স্বপ্নিলের ফোনে কার যেন কল আসে, তবে স্ক্রিনের সব লেখা উল্টো থাকার কারণে আরাফাত পড়তে পারল না কে কল দিয়েছে। স্বপ্নিল চা নিয়ে আসার পর আরাফাত তাকে জোরাজোরি করে বলে গাড়িটা নিয়ে এসে তার চোখের সামনে এখানে রাখতে। অনেক বোঝানোর পর স্বপ্নিল রাজি হয় এবং আরাফাতের দিকে হাত বাড়িয়ে বলে, আচ্ছা ঠিক আছে, গাড়ি আনতেছি, দেন চাবিটা দেন। কথাটা শুনে যেন আরাফাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে প্রথমবার যখন সে অতীতে এসেছিল তখন আরাফাতকে গাড়ির চাবি দিয়ে এসে এই দ্বিতীয়বারে আরাফাতের কাছে স্বপ্নিল আটকা পড়েছিল। এজন্য স্বপ্নিল গাড়ির কাছে ফিরে যাচ্ছিল না। আর সেবার যখন সে গাড়ির কাছে দাঁড়িয়ে স্বপ্নিলকে কল করেছিল, একটু আগে সেই কলই এসেছিল স্বপ্নিলের ফোনে। অর্থাৎ এই মুহূর্তে 3 জন আরাফাত এখানে উপস্থিত রয়েছে। আরাফাত দৌড়ে অরণির বাসার সামনে যেতে যেতে প্রথমবারে অতীতে যাওয়া আরাফাত গাড়ি চালিয়ে অরণিকে অ্যাক্সিডেন্ট করে। এর মানে আরাফাত দ্বিতীয়বার অতীতে আসার কারণে স্বপ্নিল সময় মতো গাড়ির কাছে পৌঁছাতে পারেনি এবং স্বপ্নিল ফিরে না আসায় সে নিজেই গাড়ি চালিয়ে অরণির বাসার সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো এবং অরণির মৃত্যু হলো। আরাফাত আবার আয়নার মুখোমুখি। আয়না তাকে জিজ্ঞেস করে সে শেষবারের মতো অরণিকে বাঁচানোর চেষ্টা করতে চায় কিনা। আরাফাত আয়নাকে বলে অরণি তো তাকে চকলেট দিয়ে এবং তার থেকে চিঠি নিয়ে বাসার ভিতরে চলে গিয়েছিল, তাহলে সে বাইরে কেন আসলো? যদি সে বাইরে না আসতো তাহলে তো অ্যাক্সিডেন্ট হতো না। তাই সে এবার যেভাবেই হোক অরণিকে বাসার বাইরে আসা থেকে আটকাবে। শেষবারের মতো টাইম ট্রাভেল করার জন্য আরাফাত আয়নায় হাত রাখলো এবং অরণির মৃত্যুর 20 মিনিট পূর্বে অতীতে পৌঁছালো। সে কোনো সময় নষ্ট না করে
বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে সরাসরি অরণির বাসার সামনে গেল। সেখানে গিয়ে দেখলো আরাফাত এবং অরণি হাঁটতে হাঁটতে অরণির বাসার সামনে আসছে। তাই সে তাড়াতাড়ি করে অরণির বাসায় ঢুকে লিফটে চড়ে 3য় তলায় পৌঁছালো, যাতে অরণি আসলে তাকে বাসার বাইরে যেতে বারণ করতে পারে, তাহলে তো আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এদিকে আরাফাতকে বিদায় জানিয়ে অরণি বাসায় ঢুকলো এবং লিফটে চড়ে 3য় তলায় পৌঁছালো। কিন্তু 3য় তলায় এসে লিফট খুলতে সামনে আরাফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে অরণি ভীষণ ভয় পেয়ে গেল, কারণ মাত্রই তো সে আরাফাতকে নিচতলায় দেখে এসেছে। সে প্রচণ্ড ভয়ে আবার লিফটে চড়ে নিচতলায় এসে বাসার বাইরে দৌড়ে বেরিয়ে আসলো এবং তখনই প্রথমবার অতীতে আসা আরাফাতের গাড়িতে অরণির অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ প্রত্যেকটা বার আরাফাতের কারণেই অরণির মৃত্যু হলো। এটা টাইম ট্রাভেলের বেশ অদ্ভুত একটা প্যারাডক্স। আপনি যেই ঘটনা পরিবর্তন করতে টাইম ট্রাভেল করে অতীতে যাবেন, দেখা যাবে আপনার অতীতে যাওয়ার ফলেই সেই ঘটনা ঘটেছিল। আরাফাত বারবার অতীতে যাওয়ার ফলেই অরণির মৃত্যু হয়েছিল, কিন্তু আমরা জানি আরাফাত তো অরণির মৃত্যুর পর তাকে বাঁচাতেই অতীতে গিয়েছিল। এটা একটা লুপ বা চক্র। এই চক্রের রহস্য সমাধান করা যাবে না। টেলিফিল্মটি শেষে দেখা যায় অরণি এখন আয়নায় বন্দী হয়ে আছে। এবার আসি এই টেলিফিল্মটি কেন বিশেষ সেই আলোচনায়। আপনারা যদি টেলিফিল্মটি বর্তমান সময় বিবেচনায় দেখেন, তাহলে মনে করবেন এর চেয়ে অনেক ভালো ভালো মুভি সিরিজ আপনি দেখেছেন। হলিউড, বলিউড সহ আরও কত ইন্ডাস্ট্রির কত কিছু দেখেছেন। টাইম ট্রাভেলে এই প্যারাডক্সটা অনেক কমন মনে হবে আপনার কাছে। তবে আপনার বুঝতে হবে টেলিফিল্মটি 2016 সালের। সেই সময় আপনি এরকম কয়টা কন্টেন্ট দেখেছিলেন? আর যদি বলেন এরকম প্যারাডক্স টাইম ক্রাইমসের মতো আরও অনেক মুভিতে আগেই ব্যবহৃত হয়েছে, তাহলে আমি আপনাকে ময়ূকবাড়ির এই টেলিফিল্মের বিশেষ দিকগুলো একটু বুঝিয়ে বলছি। অন্য মুভি বা সিরিজে টাইম ট্রাভেল করার যে উপায় দেখানো হয়, অর্থাৎ টাইম মেশিন দ্বারা কোনো অবজেক্ট স্পর্শ করা, হাতে পড়া কোনো ঘড়ির মাধ্যমে, কিংবা ডার্ক সিরিজে গুহার ভিতরে গিয়ে ইত্যাদি আরও কত কি উপায়ে টাইম ট্রাভেল হয়, সেগুলো যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য কিংবা মানানসই মনে হয়, তাহলে রহস্যময় আয়নার সাহায্যে টাইম ট্রাভেল আপনার ভালো লাগবে না কেন, বরঞ্চ এই আয়নাটাকে কত সুন্দর ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করা হয়েছে। প্রথমত, আরাফাতের প্রতিচ্ছবির রূপ নিয়ে তার সাথে আয়নার কথোপকথন। দ্বিতীয়ত, আয়নার জগতে সব কিছু উল্টো দেখানো হয়েছে। উল্টো হওয়ার কারণে কত রকম সমস্যার সৃষ্টি হলো এবং এডিটিংয়েও উল্টো বিষয়টি ভালোভাবে তুলে ধরা হয়েছে। তৃতীয়ত, 3বার টাইম ট্রাভেল করতে পারার এবং প্রতিবার কমতে থাকা সময়সীমার শর্তগুলো সব কিছুতে নতুনত্বের এবং বিস্ময়ের ছোঁয়া ছিল। ময়ূকবাড়ি ভাইয়া, আমি সত্যিই অভিভূত আপনার এই চমৎকার কাজটি দ্বারা। এজন্য এত বছর পেরিয়ে যাওয়ার পরও এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা শেষমেশ পূরণ না করে পারলাম না। আপনারা যারা ইউটিউবে টেলিফিল্মটি দেখবেন তাদের একটু বলে রাখি, মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে 2023 সালে এপ্রিল মাসে টেলিফিল্মটি পুনরায় এডিট করে কপিরাইট মিউজিকগুলো চেঞ্জ করে আপলোড করেছে, তাই অনেকগুলো সংলাপ মিউট হয়ে আছে। এজন্য এখান থেকে না দেখে বরঞ্চ 2016 সালের জুন মাসে রেইনবো বাংলা টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা এই টেলিফিল্মটি দেখুন। সেখানে সংলাপ, মিউজিক সব কিছু পরিপূর্ণভাবে পাবেন। দুটো লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।